ভাইয়া, আপনি এমন করছেন কেন? আমার ব্যথা লাগছে। আহ। খুব লাগছে তাই না? অভ্যাস করে নে, কারণ আজকের পর থেকে এমন ব্যথা তোর রোজ পেতে হবে। আর আমি তো তোর হাতে ব্যথা দিচ্ছি, জানি না আর কোথায় কোথায় ব্যথা লাগবে তোর। কাব্য ভাইয়া, আমি কি করেছি? কেন আপনি আমার সাথে এমন করছেন? আমার কষ্ট হচ্ছে ভাইয়া, প্লিজ আমায় ছেড়ে দিন। চুপ, একদম চুপ। নিজের শরীরের বিশেষ বিশেষ অঙ্গ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করার মানে আজ তোকে হাড়ে হাড়ে আমি বোঝাবো। কাব্য রাগে দাঁতে দাঁত চেপে কথাটা বলল। কথাটা শেষ হতেই হঠাৎ করে কাব্য সুহার শাড়ির কুচিগুলো টেনে খুলে দিল। কাব্য সুহার শাড়ির কুচি একটা টান দিতেই পুরো শাড়ি খুলে কাব্যের হাতে চলে যায়। কাব্যের এমন আচরণের কোনো মানেই সুহা বুঝতে পারছে না। হতভম্ব হয়ে অবাক চোখে কাব্যের দিকে তাকিয়ে আছে সে। কাব্য রাগে গজগজ করছে। সুহা দেখতে পায় কাব্যের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। কাব্য রাগে গজগজ করতে করতে সুহাকে উদ্দেশ্য করে বলল, তুই শাড়ি পরেছিস ছেলেদের, তোর সাদা পেট পিঠ এইসব পার্টির ছেলেদের দেখানোর জন্য তাই না? ছেলেদের দৃষ্টি তোর প্রতি আকর্ষিত করার জন্য তাই না? কাব্যের কথার কি উত্তর দেবে সুহা তা নিজেও জানে না সে। শুধুমাত্র কান্না ভেজা দৃষ্টিতে কাব্যের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে সুহা কেন কাব্য এইসব করছে। সুহাকে নিশ্চুপ দেখে কাব্য আরো রেগে যায়। সুহাকে উদ্দেশ্য করে কাব্য আবারও বলতে লাগলো, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি সুহা, জানি তোর কাছে কোনো উত্তর নেই, কারণ তুই তো এই সবের জন্যই এমন করেছিস। তুই ঠোঁটে এত কড়া লিপস্টিক দিয়েছিস কেন? যাতে দূর থেকেও সবার দৃষ্টি তোর ঠোঁটের উপর পড়ে, তার জন্য তাই তো? আজ তোর এই শখ আমি মিটিয়ে দিব। কাব্য নিজের কথাটা শেষ করতেই সুহার শাড়ির বাকি অংশটা টেনে খুলে দিল। সুহা কোনো কথা বলতে পারছে না। কিছু সময়ের জন্য একটা ঘোরের মধ্যে চলে যায় সে। কাব্যের কথাগুলো সুহার কানে বেজে চলেছে অবিরত। কাব্য তাকে এতটা নীচ মনে করলো কি করে? সুহা তো নিজের মনের খুশিতে এমন করছে সাজেনি, বরং বড় আপুরা তাকে একদম করে সাজিয়ে দিয়েছে। আর তার থেকেও বড় কথা হলো সবাই তো এমন করেই সেজেছে, তবে কেন কাব্য তাকে দোষারোপ করছে? বিষয়টা কোনোভাবেই তার মাথায় ঢুকলো না। কাব্য সুহার শাড়িটা নিচে ফ্লোরে ফেলে দিল। কাব্যের সামনে এখন সুহা অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। কাব্য এক নেশালো দৃষ্টিতে সুহার দিকে তাকালো। উপর থেকে নিচ অব্দি ভালো করে চোখ বুলিয়ে নিল সে। সুহার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল কাব্য। সুহার মেদবিহীন ফর্সা উজ্জ্বল পেটের মধ্যে নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। কাব্য আলতো করে সুহার নাভিতে নিজের হাত লাগালো। কাব্যের হাতের স্পর্শে সুহার শরীরে কোনো ধরনের অনুভূতি কাজ করলো না। কাব্য নিজেকে আর ধরে রাখতে পারল না। সুহার পেটের মাঝে পিঠের মাঝে ইচ্ছে মতো আঁচড় কাটতে লাগলো। কাব্য উন্মাদের মতো সুহার সারা শরীরে হাত বুলিয়ে আদর করে যাচ্ছে। সুহা ব্যথায় কুকড়িয়ে উঠল বেশ শব্দ করে। কাব্য কখনো তার সাথে এমন ব্যবহার করেনি, যার কারণে সুহা বেশ অবাক হয়ে যায়। এমন আচরণের কোনো মানেই সে বুঝতে পারল না। কাব্য সুহার বুকের উপর নিজের মাথা ঠেকিয়ে নিজের নাক ঘষতে লাগলো। সুহা ভয়ে ও ব্যথায় কেঁদে কেঁদে কাব্যকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি করছেন কি ভাইয়া? লাগছে আমার, ছাড়ুন আমাকে প্লিজ। সুহার কথাগুলো শুনে কাব্য আরো বেশি রেগে গেল। রাগে গজগজ করতে করতে কাব্য সুহাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলতে লাগলো, এখন তো লাগবে। যখন পার্টির সবাই চোখ দিয়ে তোকে গিলে খাচ্ছিল তখন বেশ আনন্দ লাগছিল তাই না? আর যখন আমি তোকে ছুলাম তখন তোর শরীরে ফোসকা পড়ে গেল। কাব্য কথাটা বলতে বলতে সুহার খোপা করা চুলগুলো মুঠি করে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, চুল খোপা করে বেঁধেছিস যাতে পিঠটা দেখতে কারো অসুবিধা না হয়। আজ তোর চুল আমি। কাব্য কথাটা সম্পূর্ণ না বলে সুহার চুলের খোপা ধরে টান দিতেই চুল খুলে যায়। কাব্যের আচরণে সুহা চমকে যায় আর চুল ধরার কারণে ভীষণ ব্যথা পায়। কাব্যের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, আর থাকবেই বা কেন?
কাব্য বারবার করে সুহাকে বুঝিয়েছে যে সে যেন সবার মতো করে না থাকে। সুহার দিকে তাকানোর অধিকার শুধুমাত্র কাব্যের আর কারণ না। কিন্তু সুহা কাব্যের কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মনের মতো করে চলাফেরা করে, যা কাব্যের একদম সহ্য হয় না। কাব্য সুহাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। উজ্জ্বল বর্ণের কাব্যের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হবার জন্য কতজন সে পাগল হয়ে থাকে তার হিসেব নেই। কিন্তু কাব্য কাউকে পাত্তা দেয় না, শুধুমাত্র নিজের ভালোবাসা সুহার জন্য। আর সেই সুহা নাকি কাব্য চৌধুরীর কথা অমান্য করে অন্য পুরুষকে নিজের বিশেষ অঙ্গ দেখায়। এটা কাব্য কখনো সহ্য করতে পারবে না। কাব্য সুহার চুল খুলে দিয়ে সুহাকে দেওয়ালের সাথে চেপে ধরল। সুহা কাব্যের রাগ আর এই অত্যাচারকে সহ্য করতে না পেরে কান্না করে দিল। সুহা কান্না করে করে কাব্যকে বলল, কাব্য ভাইয়া, আপনি আমার কষ্ট দিয়েন না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। বড় আপু আমাকে এমনভাবে সাজিয়ে দিয়েছে। আর আজকে আমার জন্মদিন, তাই শাড়ি পরেছি। শাড়ি আমার অনেক পছন্দের, আর কখনো পরবো না আমি, কথা দিচ্ছি। প্লিজ আমায় দয়া করে ক্ষমা করে দিন। চুপ একদম। জন্মদিন দেখে তুই এমন করে সাজবি সেটা তো হতে পারে না। তুই জানিস আমি তোর দিকে কেউ তাকালে সেটা আমি সহ্য করতে পারি না। তার উপর ওরা তো তোকে গিলে খাচ্ছে মনে হচ্ছে। এত কিছু আমি কি করে সহ্য করব বল আমায়? এর জন্য তোকে সাজা পেতেই হবে। আমার রাগ কতটা ভয়ানক আর আমার কথা না শোনার পর কতটা ভয়ানক হতে পারে আজ তোকে বোঝাবো আমি। কাব্য সুহাকে দেওয়ালের সাথে চেপে ধরে কথাটা বলল। অতঃপর সুহার ঠোঁটের উপর লেপ্টে থাকা লিপস্টিকের দিকে তাকালো। সুহার ঠোঁট জোড়া কাঁপছে। কাব্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুহার ঠোঁটের দিকে। আপন মনে বলে উঠল কাব্য, না, এই কম্পিত ঠোঁটের দিকে দৃষ্টিপাত করে থাকলে হবে না। এই ঠোঁটের মিষ্টি স্বাদ আমায় গ্রহণ করতেই হবে। আমি এই মিষ্টি স্বাদের জন্য ব্যাকুল হয়ে আছি। কাব্য সুহার ঠোঁটের দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগলো। সুহা নিচের ঠোঁটকে কাব্যের সামনে থেকে আড়াল করতে পারছে না, আর করবেই বা কেমন করে? কাব্য যে তার খুব কাছে আছে, ইচ্ছে করলেই তো আর কাব্যের থেকে সরে যাওয়া যায় না। সুহা দেওয়ালের সাথে একদম লেপ্টে আছে। মনে হচ্ছে সেই দেওয়াল ভেঙে পালাবে এখন, কিন্তু আজ যে তার পালানোর কোনো রাস্তা নেই। কাব্য সুহার ঠোঁটের দিকে এগিয়ে আসতে আসতে অবশেষে সুহার কোমল নরম ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। সুহা পাথরের মতো দাঁড়িয়ে আছে, কোনো সাড়া নেই তার, আর থাকবেই বা কেমন করে? সুহা যে এই অদ্ভুত ভালোবাসার শিহরণ উপভোগ করার অবস্থায় নেই। কাব্য কিছু সময় ধরে সুহার ঠোঁটের স্বাদ নিয়ে কিছু একটা ভেবে হঠাৎ করে সুহাকে এক ধাক্কা দিয়ে নিজের থেকে আলাদা করে নিল। কাব্যের ধাক্কায় সুহা একটু অবাক হলো। বুঝতে পারছে না সুহা হঠাৎ করে আবার কাব্য কেন ছেড়ে দিল। কাব্য সুহাকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে সুহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নেক্সট টাইম আমার সামনে তো দূর, কখনো কোনো ছেলের সামনে যাবার আগে শতবার চিন্তা করবি। কাব্য কথাটা বলতেই হন হন করে সুহার সামনে থেকে চলে যায়। কাব্য চলে যেতেই সুহা হাঁটু কেড়ে মাটিতে বসে পড়ল। মাটিতে বসে সুহা কান্না করতে লাগলো। কাব্য তাকে আজ অনেক কথা শুনিয়েছে, অনেক অপমান করেছে তাকে। এই অপমানগুলো ধারালো ছুরির মতো তার বুকটাকে ফালা করে দিয়েছে। আজ সুহার জন্মদিন ছিল, সেই জন্মদিনকে নিয়েই আজকের একটা পার্টি দেওয়া হয়। সুহা নিজের জন্মদিনে শাড়ি পরে নিচে আসে কেক কাটার জন্য, কিন্তু তার শাড়িটা এমনভাবে ছিল যে পার্টিতে আসা সকল গেস্টের দৃষ্টি কাড়ল। সুহা নিজেও জানতো না এমন কি হবে তার সাথে। কাব্য এইসব দেখে সুহাকে সবার সামনে কিছু বলল না, রুমে নিয়ে এসে এইসব করলো। সুহা কাব্যের ব্যবহারের কথা মনে করে কান্না করতে লাগলো। কাব্যকে সে যথেষ্ট সম্মান করে, কিন্তু আজ সেই কাব্য তার মনকে বিষিয়ে তুলেছে। সুহা কাব্যের কথাগুলো ভেবে কান্না করছে। হঠাৎ করে সুহার রুমে চলে আসে কাব্যের বড় আপু। কাব্য হলো সুহার কাজিন, আর বড় আপু নিজেই সুহাকে এত সুন্দর করে সাজিয়েছে।
উনি রুমে এসে সুহার এমন অবস্থা দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে বলে উঠল, এই সোহা, এইসব কি করেছিস তুই? কান্না করছিস কেন ফ্লোরে বসে? কি হয়েছে বল আমায়। কেউ কি কিছু বলেছে তোকে? আপুর কথা শুনে সুহা আরো শব্দ করে কাঁদতে লাগলো। আপু সুহাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু উনি নিজেও জানেন না আসল ব্যাপার কি। উনি আরো কিছুক্ষণ সুহাকে প্রশ্ন করার পর সুহা আপুকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, না, কিছু হয়নি। আর কেউ কিছু বলেনি আমায়। আমি এমনিতেই কান্না করছি। তুই তো কখনো এমনি এমনি কান্না করিস না। বল আমায় সত্যি করে কি হয়েছে। তুই তোর বোনকে বলবি না? আসলে আপু, কাব্য ভাইয়া আমায়। সুহা কাব্যের বড় বোনকে সবটা বলার আগেই কাব্য সেখানে চলে আসে। কাব্যকে দেখতেই সুহা ভয়ে চুপসে যায়। আপু কাব্যকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলতে লাগলো, এই কাব্য, কি হয়েছে তোর? সুহার সাথে তুই এমন করেছিস? কেন করেছিস? কি করেছে ও? ওর সাথে সব সময় তুই এমন কেন করিস বল তো আমায়। আরে আপু, আমি কিছুই করিনি। ওকে জাস্ট বুঝাই দিয়েছি আমার অবাধ্য হলে কি কি হতে পারে। আর তুমি আমাদের মাঝে এসো না। ভাইয়া তোমায় ডাকছে, তুমি যাও। কি কি বলি তুই? আমি তোদের মাঝে আসবো না? এর মানে কি? তুই তোর ইচ্ছে মতো যা ইচ্ছা হয় করবি? এমন তো হতে পারে না। একটা মেয়েকে। আপু কথাটা শেষ করার আগেই দেখতে পেল কাব্যের চোখজোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। কাব্যের বোন জানে তার ভাইয়ের রাগ কতটা ভয়ানক। বাড়ির কেউ তার ভাইয়ের উপরে কথা বলে না। কাব্য বোন আর কথা না বাড়িয়ে চলে যায় নিচে। আপু চলে যেতেই কাব্য সুহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন করে বসে থেকে কি মানুষকে বোঝাতে চাস আমি তোকে কষ্ট দিয়েছি? শোন, এতে করে কোনো লাভ হবে না। একটা কথা মাথায় ঢুকিয়ে নে, আমার লাইফে তোর ইম্পর্টেন্ট সব থেকে বেশি। আর আমি কখনো তোকে অন্য কারোর সাথে শেয়ার করতে তো পারবোই না, আর না তোকে অন্য কারোর হতে দিব। তুই শুধু আমার, আর একান্ত আমার। চল, ফ্রেশ হয়ে নে এখন। এই ওয়েট মিস্টার কাব্য চৌধুরী, আপনি নিজেকে ভাবেন কি? সবাই আপনাকে ভয় পায় মানে এই না যে আমিও আপনাকে ভয় পাবো। আমি আপনার করা নিয়মের সাথে চলবো না। আপনি কে যে আপনার ভালো লাগা আমায় চিন্তা করতে হবে? আপনি দেখতে রাজকুমারের মতো হতে পারেন, তবে আমার তাতে কিচ্ছু যায় আসে না। সুহার কথা শুনে কাব্যের রাগটা যেন দুম করে হাওয়া হয়ে যায়। কাব্য সুহার চোখে রাগ দেখতে পাচ্ছে স্পষ্ট। কাব্য নিজের রাগকে কন্ট্রোল করে ফ্লোর থেকে শাড়িটা তুলে সুহার দিকে এগিয়ে দিল। সুহা কাব্যের হাত থেকে শাড়িটা টান দিয়ে নিয়ে ফেলে দিল। কাব্য আবারও শাড়িটা তুলে সুহার হাতে দিয়ে সুহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার রাগ কিন্তু তোর রাগের থেকে কম না। যদি শাড়ি পরতে না চাস তো আমি জোর করে পরিয়ে দিব। আর কি যেন বললি? কোন অধিকারে তোর উপর আমি নিজের মত চাপিয়ে দিচ্ছি? তবে শোন, ভালোবাসার অধিকারে। আমি তোকে ভালোবাসি, সেটা তুই না বাসলেও আমি বাসি। আর তুই যাতে আমার কথা মতো চলিস তার ব্যবস্থাও আমি করছি। কাব্যের কথা শুনে সুহা থ মেরে যায়। কিছু বলার ভাষা নেই তার। কাব্য নিজের হাতে সুহাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। সুহা বুঝতে পারছে না এ কেমন ভালোবাসা, আর এত মানুষ থাকতে কাব্য কেন তার পিছনে পড়ে আছে। এত মেয়েরা কাব্য বলতেই পাগল হয়ে যায়, তাদের ছেড়ে কেন কাব্য তাকে ভালোবাসে? কথাটা ভাবতেই সুহা দেখতে পেল কাব্য তাকে শাড়ি পরিয়ে ফেলেছে। শাড়ি পরানো হয়ে যেতেই কাব্য সুহাকে উদ্দেশ্য করে একা বাঁকা হাসি দিয়ে বলল, বাবা মাকে বলে দিয়েছি তোকে যেন আমাদের বাড়ি নিয়ে আসে। আর তুই যদি এই বিয়ে ভাঙার কোনো চেষ্টা করিস তবে তোকে আমি কি যে করব সেটা আমি নিজেও জানি না। কাব্য কথাটা বলতেই সুহার রুমের থেকে বেরিয়ে যায়। সুহা বিছানার উপর বসে পড়ে। এমনিতেই কাব্য দেখতে শুনতে খারাপ তো বলা যায় না, তবে অনেক রাগী। আর এই রাগটা বাদে সুহাও মনে মনে কাব্যকে পছন্দ করে। তবে কাব্য আজ যা তা বলল, তারপর কাব্যকে কি করে মন থেকে মেনে নেবে সেটাই বুঝতে পারছে না সুহা। রাতের দিকে সুহার বাবা মা
বিয়ের কথা সুহাকে জানায়। সুহা বাবা মায়ের মুখের উপর কোনো কথা বলে পারে না, আর বললেই বা কি হবে। কাব্য যদি জানতে পারে সুহা তাকে বিয়ে করতে চায় না, তবে তো সুহাকে জোর করে হলেও বিয়ে করবে। তাই সুহা আর অমত করল না, কাব্যকে বিয়ে করতে রাজি হয়ে যায় সে। কাব্য সুহার বিয়েতে রাজি কথাটা শুনে খুশিতে পাগল হবার উপক্রম হয়ে যায়, কারণ কাব্য তো সেই ছোট্টবেলা থেকে সুহাকে ভালোবাসে, আর তার ভালোবাসা পূর্ণতা পাবে। একটা কথা কি জানেন, যে মানুষগুলোর রাগটা বেশি হয় তারা মন থেকে ভালো হয়। তারা আর যাই হোক না কেন প্রতারক না। ভালোবাসার মানে তারা খুব ভালো করেই জানে, আর একটু ভালোবাসা পাবার জন্য তারা সর্বদা পাগল হয়ে থাকে।